উত্তপ্ত বিতর্ক শেষ হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন রাত 11টা। নিউ টাউনের যে অফিস, সেই অফিস থেকে আমি বেরিয়ে এখন চলে এসেছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট এক্স্যাক্টলি নয়, এবং পার্ক স্ট্রিটে আজ আমারও কোনো প্ল্যানস নেই, কিন্তু পার্ক স্ট্রিটের ঠিক পাশেই এই জায়গাটা, এই রাস্তাটাকে কিট স্ট্রিট বলে, কিন্তু ব্রিটিশরা কিট স্ট্রিট বললেও এই রাস্তাটার নাম মোহাম্মদ ইশাক রোড। এবং এই মোহাম্মদ ইশাক রোডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ি, আজ থেকে নয় বাম আমল থেকেই ইরান সোসাইটি হাউস। আমরা ইরান সোসাইটি হাউসের দুজন বর্তমান সদস্য যারা রয়েছেন তাদের সাথে রয়েছি। গেস করার কোনো দরকার নেই, শায়রা শাহ হালিম বামফ্রন্টের ক্যান্ডিডেট দক্ষিণ কলকাতা থেকে, এবং তার সাথে বিশিষ্ট চিকিৎসক শায়রা শাহ হালিমের হাজব্যান্ড এবং অবশ্যই সিপিআইএম নেতা ফুয়াদ হালিম। ফুয়াদা, আমি জাস্ট ডেকোরাম মেনটেন করে ফার্স্ট, আমার খুব কিউরিওসিটি মোহাম্মদ ইশাক রোডের হিস্ট্রিটা জানার, কিন্তু কীরকম মানে এনভায়রনমেন্ট কীরকম? একে তো এত গরম এবং তার পাশাপাশি দ্য বাজ। এনভায়রনমেন্ট খুব ভালো। মানুষ পলিটিক্যাল এনভায়রনমেন্টের কথা, পলিটিক্যাল এনভায়রনমেন্টই আমি কথা বলছি। পলিটিক্যাল এনভায়রনমেন্টই অনেক ভালোই আছে। মানুষের এখানে এই বছর একটু পরিবর্তন দেখতে চায়, একটু ইনকামেন্সি ফ্যাক্টরই থাকে, আর একটু নতুন চেহারা, নতুন আশা, নতুন পরিবর্তন দেখতে চায়, এই আমি ভাবছি এখানে। আমি অ্যাকচুয়ালি ফুয়াদা সাথে যেহেতু পার্ক স্ট্রিটের এই রাস্তায় আছি, ফুয়াদা রাতে এই পার্ক স্ট্রিটে আমরা অনেকবার গেছি, কিন্তু মোহাম্মদ ইশাক রোডে আমি মোহাম্মদ ইশাক 12 নম্বর মোহাম্মদ ইশাক রোড, এটাকে কি স্ট্রিটও বলা হয়, এটার একটা হিস্ট্রি আছে এবং এটা তোমাদের সাথে আছে। আমার ছোট দাদু ডক্টর মোহাম্মদ ইসাক, উনি ইরান সোসাইটি 1944 সালে প্রতিষ্ঠিত করেছিলেন। ইরান সোসাইটির মূল কাজ হলো যে ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাস পুরোটাই প্রায় ফার্সি ভাষায় নথিভুক্ত, ফলে ভারতবর্ষের যে যোগসাজশ ফার্সি ভাষায় যেন বজায় থাকে সেটা হচ্ছে বাঁচিয়ে রাখার হচ্ছে দায়িত্ব ইরান সোসাইটি, এবং সেই ভূমিকা আমরা পালন করি যে ভারতবাসীরা সবসময় তাদের নিজস্ব মধ্যযুগের ইতিহাস যেন ফার্স্ট হ্যান্ড সোর্স হিসেবে জানতে পারে, সেকেন্ড হ্যান্ড সোর্স অথবা ট্রান্সলেশনের উপরে যেন না নির্ভরশীল হয়। এই কাজ দায়িত্ব নিয়ে ইরান সোসাইটি করে যাচ্ছে। দিনের শেষে ভোটের দেশে বলে এই অনুষ্ঠানটার নাম, আমি শায়রাদিকে আরেকবার জিজ্ঞেস করতে চাই, এই যে ভোট বারবার আসে, মানে রেগে যেও না, বাট মনে হয় না যে সিপিআইএমের জায়গায় হয়তো আম আদমি পার্টি বা তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ানো? তৃণমূল কংগ্রেস তো অনেক ভালো ভালো ক্যান্ডিডেট তাদের কথায় নিয়েছে, সাগরিকা ঘোষকে রাজ্যসভায় পাঠিয়েছে, বহু ক্যান্ডিডেটকে। তো ফুয়াদ হালিম কখনো মনে হয় না যে শায়রা শাহ হালিমকে একটু ইন্সপায়ার করছে? তৃণমূল কংগ্রেসের তুমি হয়তো রাজ্যসভার এমপি হতে পারতে, ইউ হ্যাড দ্য অপশন। থিং ইজ কে বামরা পার্টিকে চেঞ্জ দল বদল করছেন না, একটু আইডিওলজি নীতি নিয়ে কাজ করছেন। তো ওই নীতি নিয়ে আমি মানুষের সাথে কাজ করতে চাই। We do not change our ideology. We are very committed, driven people who want to help out humanity. And এই নীতি নিয়ে আমি প্রচার করছি, আর আমি অনেক আশাবাদী মানুষের আমার ক্যান্ডিডেটকে পছন্দ করবে। they will want an educated representative. তো এই আশা করি আমি প্রত্যেক বাড়ি বাড়ি আমি ঘুরি, আর এখানে ভালোই প্রচার চলছে। আর আমি অনেক আশাবাদী কে আমার ক্যান্ডিডেটকে মানুষের পছন্দ করবে, আমাকে হাজবেন্ড কতটা সাপোর্ট করছে? অনেকগুলো, একটু ব্যাক এন্ড পুরোর একটু অফিস ম্যানেজ করছেন, আমি বাইরে এখন ডাক্তারবাবু বেশি করে অফিস ম্যানেজ করছে। দেখো, নির্বাচন আমি অংশগ্রহণ করছি 1987 সাল থেকে, ফলে বেশিরভাগ সময় রাস্তায় হচ্ছে দেওয়াল লেখা থেকে শুরু করে অফিসে কাজ করায়, ভোটার স্লিপ বিলি করা, ঘর ঘর গিয়ে প্রচার করা, এবং কিছু বছর হচ্ছে ক্যান্ডিডেট হিসেবে, আবার হচ্ছে এই বছরে আরেকজন ক্যান্ডিডেটও হয়ে আমি কাজ করছি। এটা ঘটনাচক্রে সেই ক্যান্ডিডেট আমার স্ত্রী শায়রা শাহ হালিম। এটা কি পরিবারবাদ বলা যায়? এটাকে বলতে হয় যে একটি দর্শন যেটা সামগ্রিকভাবে আমরা চাইছি মানুষ গ্রহণ করুক, যদি আমাদের পরিবারের লোকজন, এটাকে পরিবারবাদ বলা যায়? আমি সেটাই বলছি, এটাইকে যদি আমাদের পরিবারের লোকজন গ্রহণ করে তাহলে সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই না যে শুধুমাত্র হচ্ছে বাইরের লোকজন আমাদের রাজনীতি করুক, বাইরের লোকজনের কাছে নিদর্শন হিসেবে আমাদের পরিবার। বামপন্থী রাজনীতি তো কঠিন রাজনীতি, বুঝতে হয়, নীতির ব্যাপার আছে, দর্শনের ব্যাপার আছে, মানুষের প্রতি কমিটমেন্ট আছে, স্যাক্রিফাইস আছে।
সবটা মিলিয়ে যদি আমাদের পরিবারের লোকজনকে আমরা কনভিন্স করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা হচ্ছে একটা মূল দিকটা আমরা পেরিয়ে এসেছি, মূল লড়াইটা আমরা পেরিয়ে এসেছি, এবং মানুষ নিশ্চয়ই সেটাকে সেভাবে গ্রহণ করবে। আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ফার্স্টেই আমি আসছিলাম যখন, তখন আমি ভাবছিলাম যে ইরান সোসাইটি হাউসে পার্ক স্ট্রিটে দেওয়াল লিখনটা, তোমরা একটু দাঁড়াও, আমি একবার ওই সাইডে যেতে চাই, গিয়ে একবার দেখাতে চাই দর্শককে যে পার্ক স্ট্রিটে আসলে সিপিআইএম এর দেওয়াল লিখন আছে কিনা। অ্যাকচুয়ালি কিন্তু ফুয়াদ হালিম, সায়রা শাহ হালিমের বাড়ির সামনে দেওয়াল লিখন আছে, এবং এখানেই আমার প্রশ্নটা সায়রা শাহ হালিম বা ফুয়াদ হালিম প্রত্যেককে, পার্ক স্ট্রিটের ক্রাউড তো বলবো না, দর্শক বা ভোটার, তাদেরকে কি কোনোভাবে কনভিন্স করতে পারবে যে কেন বামফ্রন্ট, কেন উনি ভদ্রমহিলা যিনি যাচ্ছেন ওনাকে। ম্যাডাম, এখানে কে জিতবে? কি করে বলি এখন, বলুন তো? কাদের মনে হচ্ছে জিততে পারে? আমার তো মনে হয় তৃণমূলই জিতবে। কেন? যেরকম পজিশনে আছে, এই যে দুর্নীতি, এত চুরি হচ্ছে, ও সব ম্যাজিক, সবই একই ব্যাপার। তো এই ম্যাজিক করে দুর্নীতি চুরি এগুলো ভ্যানিশ করে দেওয়া যায় না? করে দেখতে পারেন। আপনি তো ভোটার, আপনার কাছেই তো সব পাওয়ার। কি বলবো, কি বলবো, আমাদের অ্যাকচুয়ালি এইটাই সিচুয়েশন হয়ে গেছে, কি বলবো। অরিন্দম আচার্য এই মুহূর্তে রাস্তা দিয়ে যেতে যেতে ইমিডিয়েটলি, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, মানে এটাই হচ্ছে পার্ক স্ট্রিট, যেখানে ক্যান্ডিডেটের সাথে অনেকেই রয়েছেন। অরিন্দম দা, এই মুহূর্তে সায়রা শাহ হালিম, কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে তো আপনি যে এভাবে কভারিং করছেন টু নো দ্য ট্রুথ, এবং সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে আজকে পৌঁছে দিচ্ছেন, এটা আমি খুব গর্ববোধ করি। সায়রা শাহ হালিম বা বামফ্রন্টের কি নিশ্চয়ই তো পাশে তো রয়েছে তো, হ্যাঁ আমরাও তো চাই এরকম শিক্ষিত মানুষরা আজকে সত্যি জিনিসটার জন্য আমাদের ভারতের, এবং সত্যি রাজনীতিতে আজকে ভালো ভালো মানুষ আসুক। আমরা চাই যে রাজনীতিতে যাতে ক্রিমিনালদের যে সেল্টার না হয়, সুস্থ একটা রাজনীতিবিদ আনার জন্য আজকে শিক্ষিত মানুষরা এগিয়ে আসুক, আমরা সত্যি এটা চাই। এবং আমার এটাও আশা যে আগামী দিনে রাজনীতি ছাড়া ভারতের যে ফান্ডামেন্টাল চুরি, না না চুরি, এইটাই তো আজকে প্রতিবাদ হচ্ছে। এই তো আমি আজকে বেরোলাম, আজকে সমস্ত জায়গায় যে হোটেলে খেতে যাচ্ছি, আপনি বিশ্বাস করবেন না ময়ূকবাবু, একটা জায়গায় আজকে আমি একটা মিটিংয়ে ছিলাম, আজকে সব জায়গায় শুধু এটাই আলোচনা হচ্ছে যে এনআইএ যদি হাইকোর্টের অর্ডারে হতে পারে, সেখানে নিয়ে আজকে বাধা হচ্ছে। আজকে এত চুরি, আজকে এত শিক্ষিত মানুষ, তারা আজকে চাকরি পাচ্ছে না, চতুর্দিকে আজকে দুর্নীতি, এইটাই তো এইটাকে কেটার করতে পারবেন? রাস্তা দিয়ে একজন টিভি প্যানেলিস্ট, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের দাঁড়িয়ে পড়লেন। এই যে আবেগ, এই ভদ্রমহিলার আবেগ, সবাই বলছেন যাই করে নিন, আয়েগা তো তৃণমূলী। তা এইটাকে হাউ ডু ইউ কাউন্টার দিস? না, এটা একটু বাইনারি চলছে মানুষের, কোনো মানুষ এই কথা দে থিঙ্ক লাইক দ্যাট, বাট কিন্তু এখানে যা আমাকে যা ফিডব্যাক যা মানুষের দিয়েছেন, কি মানুষের পরিবর্তন নিশ্চয়ই চায়, এই বছর একটু মালা বদল করতে চায়, কি অনেক হয়ে গেছে। সেটা বিজেপি নয় কেন? ইফ নট তৃণমূল, ওয়াই নট বিজেপি? বিজেপি একটু সাম্প্রদায়িকতা শাসন করেন, একটু মানুষের দঙ্গা ফাসাদ রাইট এই ভায়োলেন্সকে পছন্দ করেনি। এ তো মানুষের একটু মানুষবাদী একটু নীতি চায়। দে ওয়ান্ট পিপল টু বি প্রোগ্রেসিভ, দে ওয়ান্ট পিপল টু বি ইনক্লুসিভ। এটাই মানুষের চায়, শান্তি চায়, কোনো দাঙ্গা ফাসাদ চায় না, এটাই মানুষ। তো সিপিএম, ফুয়াদ হালিম, আমি দেখছিলাম বাই দ্য ওয়ে আপনাদের কংগ্রেসের, মানে আপনাদের বন্ধু কংগ্রেসের যে ম্যানিফেস্টো, সেটা নিয়ে আমাদের আজকে বিগ ডিবেট হচ্ছে। আপনারা তো মোহাম্মদ আলী জিন্নার যে ম্যানিফেস্টো মোটামুটি এক করে দিয়েছেন, সিপিএমও ইনফ্যাক্ট কাশ্মীরে আপনারা 370 আবার ফিরিয়ে আনবেন বলছেন। এই সব কথা বাংলার মানুষকে বলতে পারবেন? জানে তারা? দেখুন, মোহাম্মদ আলী জিন্না ছিল দেশ ভাগ করার ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো হচ্ছে আরএসএস এর ম্যানিফেস্টো এবং হিন্দু মহাসভার ম্যানিফেস্টো ছিল। মোহাম্মদ আলী জিন্নার হ্যাঁ বলছি আপনাকে। আপনি কি এখানেই জবাব চায় বাংলা সেট বসাতে চান? না, সেটা হওয়া উচিত একেবারে। দ্বিজাতি তথ্য হচ্ছে আপনার একেবারে সারওয়ারকারের ভাবনা চিন্তা, যারা হচ্ছে হিন্দু মহাসভা, ইনফ্যাক্ট আরএসএস এবং মুসলিম লীগ পশ্চিমবাংলায় হচ্ছে একসাথে সরকার চালিয়েছে, হিন্দু মহাসভা
শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভা ছিলেন, আর সিন্ধে হচ্ছে তারা একসাথে সরকার চালিয়েছে, এবং সিন্ধে একমাত্র প্রিভি কাউন্সিল যেখানে সে দেশ ভাগ করার প্রস্তাব পারিত হয়েছে, সেই সরকারে হচ্ছে হিন্দু মহাসভার হচ্ছে ক্যাবিনেটে ছিল। বেশ, আমি ইতিহাস আমি এই নিয়ে যে কথাটা বললে যে মোহাম্মদ আলী জিনার যে ম্যানিফেস্টো, সেটা হচ্ছে হিন্দু মহাসভার কথা না উচ্চারণ করুন, অন্য কারোর নাম তুমি উচ্চারণ করছো, এটাই হচ্ছে রাজনীতি, যেটা হচ্ছে ভুল রাজনীতি। আচ্ছা, এইটা আমি আমার ধারণা দেবশ্রী চৌধুরী আমাদের এই শোটা দেখছেন, এবং দেবশ্রী চৌধুরীর কাছে এর কাউন্টার সায়রা শাহ আলিম এবং ফুয়াদ আলিম যেটা বললেন তার কাউন্টার নেব, কারণ দক্ষিণ কলকাতায় দেবশ্রী চৌধুরী, দক্ষিণ কলকাতায় মালা রায়, দক্ষিণ কলকাতায় সায়রা শাহ আলিম। প্রেসক্রিপশন কি দিচ্ছেন? একে তো গরম, তার উপরে ওয়াইফকে একটা প্রেসক্রিপশন দিতে হবে, জিতবেন কি করে? আর হারলে ডিমোটিভেটেড না হয় আরেকবার লড়ার ক্ষমতা। আমি তো ওয়াইফকে প্রেসক্রিপশন দেবো না, আমার কমরেডকে প্রেসক্রিপশন দেবো, যে লড়াই করছে, মানুষের হয়ে লড়াই করছে, এবং মানুষের জন্য লড়াই করার জন্যে যা যা করণীয় সেইভাবে হচ্ছে প্রেসক্রিপশন শুধুমাত্র আমি দেব না, আমাদের সব কমরেড যারা হচ্ছে এই এলাকার মধ্যে কাজ করছে তারা এই প্রেসক্রিপশন দেবে, যে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকা, প্রত্যেকটা হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং বার্তার মধ্যে নীতি আদর্শ বাদ দিয়ে অন্য কিছু যেন না থাকে। বেশ, একদম অনেক রাত হয়েছে, এবং আপনাদের ডিনারের পরেও আমরা এখানে একটু আপনাদের বললাম, কারণ কি এটা আলটিমেটলি ঘুমের দেশে যাওয়ার আগে ভোটের দেশে আমাদের এই অ্যানালিসিসটা চলতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, অনেক অনেক কংগ্রাচুলেশনস, এবং লড়াইটা চোখে চোখ রেখে আমরা করবো। ফুয়াদ্দা, আপাতত এখানেই আমি শেষ করছি। পার্ক স্ট্রিট বা মোহাম্মদ ইসাক রোড বা কেট স্ট্রিট, যাই বলুন না কেন, কোথায় যায়, কোন দিকে যায়, সেইটার দিকে আমাদের চোখ থাকবে।